আসসালামু আলাইকুম। সবশেষ 6 মাসের নিয়োগ পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে করা মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজনের এখন দেখবেন 10ম পর্ব। আজকে আমরা এই পিডিএফ নোটের 49তম পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। চলুন শুরু করা যাক। স্বাধীনতার পর প্রথম ডাক টিকেটে কোন ছবি ছিল? স্বাধীনতার পর প্রথম ডাক টিকেটে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ছিল এবং এই ডাক টিকিটটি ডিজাইন করেছেন বিমান মল্লিক। এটি 29 জুলাই 1971 সালে অর্থাৎ স্বাধীনতার পর প্রথম ডাক টিকিট 29 জুলাই 1971 সালে একযোগে মুজিবনগর, কলকাতার বাংলাদেশ মিশন ও লন্ডন থেকে প্রকাশিত হয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানের প্রথম সুরকারকে মনে রাখবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে প্রথম। এই গানটির প্রথম সুরকার হচ্ছেন আব্দুল লতিফ এবং দ্বিতীয় এবং শেষ সুরকার হচ্ছেন আলতাফ মাহমুদ। এই গানটির প্রণেতা হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। এই গানটি 1954 সালের প্রভাত ফেরিতে এই গানটি প্রথম গাওয়া হয়। 1969 সালে জহির রায়হানের জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে গানটি প্রথম ব্যবহার করা হয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটি মোট 12টি ভাষায় গাওয়া হয়। 1966 সালে ঘোষিত 6 দফা দাবির কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? 1966 সালের ঘোষিত 6 দফা দাবির মোট 3টি দফা অর্থনীতি বিষয়ক ছিল। এই 3টি দফা হচ্ছে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দফা। চলুন দফাগুলি দেখিনি। তৃতীয় দফা ছিল দেশের দুটি অংশে দুটি পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা প্রচলিত থাকবে অথবা উভয় অংশে রিজার্ভ ব্যাংক সহ একটি মুদ্রা থাকবে। এটা ছিল তৃতীয় দফা। চতুর্থ দফাটি ছিল কর ও শুল্ক ধার্য করবার দায়িত্ব অঙ্গরাজ্যগুলোর উপর ন্যস্ত থাকবে। কেন্দ্রীয় সরকার না, অঙ্গরাজ্যগুলো কর অথবা শুল্ক ধার্য করবে। প্রতিটি অঙ্গরাজ্যের বহির্বাণিজ্যের জন্য পৃথক হিসাব রক্ষা করতে হবে। এ ছিল 3টি দফা যেগুলো অর্থনীতি বিষয়ক ছিল। তারপরে যে প্রশ্নটি, ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় কারা এসেছিলেন? ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় এসেছিলেন পর্তুগিজ। 1538 খ্রিস্টাব্দে তারা চট্টগ্রাম ও সাতগাঁওয়ে শুল্ক ঘাঁটি নির্মাণের অনুমতি লাভ করেন। কারা? পর্তুগিজরা। বাংলায় ফরাসিরা আসেন। এই ফরাসিরা এসেছিলেন 1674 সালে আর বাংলায় ওলন্দাজদের আগমন ঘটে 1653 সালে। পেট্রো বাংলা কি? পেট্রো বাংলা হচ্ছে একটি কর্পোরেশন। তিতাস গ্যাস টিএনটি কোম্পানি লিমিটেড এটি কি? এটি হচ্ছে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সংক্ষেপে টি&ডি, এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় 21 নভেম্বর 1964 সালে। এর সদর দপ্তর হচ্ছে ঢাকায়। এটি গ্যাস বিতরণের জন্য সবচেয়ে বড় সেবাধর্মী প্রতিষ্ঠান। 3টি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা একই ব্যক্তি। তার নাম কি? তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর মোট 2টি দেশ অর্থাৎ বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীতের রচনা করেছেন, কিন্তু শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের তিনি ছিলেন সুরকার। এই জন্য 3টি দেশের জাতীয় সঙ্গীতের সাথে তিনি জড়িত, সেটি বলা হচ্ছে। শ্রীলঙ্কার খ্যাতিমান সঙ্গীত ব্যক্তিত্ব আনন্দ সামারাকুন রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত ও উৎসাহিত হয়ে 1938 সালে নম নম মাতা সুন্দর শ্রীবরণী এই গানটি রচনা করেন। 1951 সালে এটি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। নব নম মাতা সুন্দর শ্রীবরণী এটি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত। এটি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় 1951 সালে। শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতে 1961 সালে পরিবর্তন আনা হয়। এটির প্রথম লাইনে পরিবর্তন করা হয় শ্রীলঙ্কা মাতা আপা শ্রীলঙ্কা নম নম মাতা সুন্দর শ্রীবরণী। বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা? বাংলাদেশের সরকার ব্যবস্থা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার। বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা সংসদীয় অর্থাৎ মন্ত্রী পরিষদ পদ্ধতির। এই পদ্ধতিতে প্রধানমন্ত্রীর হাতে সরকারের প্রধান ক্ষমতা ন্যস্ত থাকে। বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের সরাসরি ভোটে জাতীয় সংসদের সদস্যরা নির্বাচিত হন। নির্বাহী ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত থাকে এবং সরকার নির্বাহী বিভাগ পরিচালনা করে। আর সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী হন প্রেসিডেন্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কয়জন বীরশ্রেষ্ঠ পদবীপ্রাপ্ত? বাংলাদেশের মুক্তিযুদ্ধে 7 জন বীরশ্রেষ্ঠ
পদবীপ্রাপ্ত। 7 জন বীরশ্রেষ্ঠ হলেন সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সিপাহী হামিদুর রহমান, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং স্কোয়াড্রন লিডার রুহুল আমিন। বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি? বাংলাদেশের জাতীয় স্লোগান হচ্ছে জয় বাংলা। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে 2017 সালে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদ। ডক্টর বশির আহমেদের এই রিটের পরিপ্রেক্ষিতে 16 ডিসেম্বর 2019 থেকে সর্বস্তরে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহারের নির্দেশ দেন। আদালত আরও বলেন, প্রতিটি জাতীয় দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বস্তরের প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে ভাষণের শুরু ও শেষে জয় বাংলা স্লোগান দিতে হবে। পরবর্তীতে 2রা মার্চ 2022 সালে সরকার জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করে। বঙ্গবন্ধুর নিজ জেলা কোনটি? বঙ্গবন্ধুর নিজ জেলা হচ্ছে গোপালগঞ্জ। তিনি 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জ জেলার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান? ভাওয়াইয়া হচ্ছে রংপুর অঞ্চলের গান। 1970 সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসনে জয়লাভ করেছিল? 167 আসনে জয়লাভ করেছিল। স্বাধীন বাংলাদেশে কখন পতাকা উত্তোলন করা হয়? স্বাধীন বাংলাদেশে 2রা মার্চ জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই জন্য 2রা মার্চকে বাংলাদেশের জাতীয় পতাকা দিবস হিসেবেও পালন করা হয়। 71-এর এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথম জাতীয় পতাকা তোলা হয়েছিল। সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালী মানচিত্র খচিত একটি পতাকা ছিল সেদিন। ওই দিন পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর সহসভাপতি আসম আব্দুর রব। তাহলে এখান থেকে যে তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2রা মার্চ, অর্থাৎ এটি মনে রাখবেন, বাংলাদেশের জাতীয় পতাকা দিবস হচ্ছে 2রা মার্চ এবং 2রা মার্চই প্রথমবারের মতো এদেশে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কোথায় উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে। উত্তোলন করেছিলেন কে? আসম আব্দুর রব। এবার প্রেক্ষিত পরিকল্পনা কোন মেয়াদে বাস্তবায়িত হবে? 2021 থেকে 2041 সাল। কারাগারের রোজ নামছা প্রবন্ধটি কোন সময়কালের কারাস্মৃতি স্থান পেয়েছে? 1966 থেকে 1968। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ কারাগারের রোজ নামছা, এটি প্রকাশিত হয় 2017 সালের মার্চ মাসে। একটি প্রশ্ন করছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? কারা কারা এটি উত্তর দিতে পারছেন কমেন্টস করে জানিয়ে দিন। এটি কারাগারের রোজ নামচা প্রকাশ করে বাংলা একাডেমি। এখানে প্রতিটি তথ্যই খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখুন। বঙ্গবন্ধু 1966 সালের 2রা জুন থেকে 67 সালের 22 জুন পর্যন্ত কেন্দ্রীয় কারাগারে এবং 1968 সালের 18 জানুয়ারি থেকে 1969 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত কুর্মিটোলা সেনানিবাসে অন্তরীণ থাকা অবস্থায় প্রতিদিন ডায়েরি লিখতেন। সেই ডায়েরির পরিমার্জিত রূপ কারাগারের রোজ নামছা। গ্রন্থটির নামকরণ করেন এবং ভূমিকা লেখেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। কারাগারের রোজ নামছা নামটির প্রস্তাবক হচ্ছেন শেখ রেহানা। এটি ইংরেজিতে অনুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর ফখরুল আলম। প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কবে প্রতিষ্ঠিত হয়? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 4 জানুয়ারি 1972 সালে প্রতিষ্ঠিত হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত? ময়মনসিংহ জেলায় অবস্থিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা দল ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল? 2 নং সেক্টরের অধীনে ছিল। স্বাধীনতা যুদ্ধ চলাকালে 2 নং সেক্টরের অধীন অর্থাৎ ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনা করত ক্র্যাক প্লাটুন। এই গেরিলা দলের সদস্য ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা শফি ইমাম রুমি। তিনি জাহানারা ইমামের পুত্র। ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতিকে? স্থপতি মৃণাল হক। মৃণাল হকের উল্লেখযোগ্য ভাস্কর্যগুলোর নাম হচ্ছে রূপসী বাংলা হোটেলের সামনে ঘোড়ার ভাস্কর্য, যেটির নাম হচ্ছে রাজসিক বিহার, রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্য, নৌবাহিনীর সদর দপ্তরের সামনে অতলান্তিক। এগুলি খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন। রাজারবাগ পুলিশ লাইনের সামনে দুর্জয়, যেটি মৃণাল হক ভাস্কর হচ্ছেন মৃণাল হক।
তারপরে নৌবাহিনী সদর দপ্তরের সামনে অতলান্তিক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রত্নদ্বীপ এবং মতিঝিলের বক, জননী ও গর্বিত বর্ণমালা, এগুলি ঢাকার পরিবারের গর্বিত বর্ণমালা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোল্ডেন জুবিলি টাওয়ার ইত্যাদি। বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কবে? বাংলাদেশে 1991 সালে প্রথমবারের মতো ভ্যাট চালু হয়। দেশের প্রথম বিচারপতি কে ছিলেন? দেশের প্রথম বিচারপতি ছিলেন আব্দুর রউফ। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা কে? সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা হচ্ছেন ধর্মপাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে? অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় 2012 সালে। অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ, যা 2012 সালের জুন মাসে প্রকাশিত হয়। তার দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে কারাগারের রোজনামচা, এটি 2017 সালের মার্চ মাসে প্রকাশিত হয়। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র? এটি হচ্ছে হলিয়া। মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন মোরশেদুল ইসলাম, এর নাম আগামী। তিনি এটি নির্মাণ করেন 1984 সালে। তানভীর মোকাম্মেল নির্মাণ করেছেন হুলিয়া 1995 সালে। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ ও আসাম সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে 5টি। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 30টি। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 3টি। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় 7ই মার্চ 1973 সালে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় 7ই মার্চ 1973 সালে। নির্বাচনে আওয়ামী লীগ 300টি আসনের মধ্যে 293টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে। শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত? পটুয়াখালীতে শেখ হাসিনা সেনানিবাস অবস্থিত। শেখ হাসিনা সেনানিবাস হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর 7ম পদাতিক ডিভিশন কার্যালয়ে অবস্থিত একটি পরিকল্পনাধীন সেনানিবাস। এটি পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত। মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার কে? এর ডিজাইনার হচ্ছেন সব্যসাচী হাজরা। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।